500 কোটি টাকা দুর্নীতি করায় সমন্বয়ক নাহিদ ইসলামকে ফাঁসির নির্দেশ দিলেন সেনাপ্রধান। তারেক রহমানের প্রস্তাবে যা বলেছেন ডক্টর ইউনূস। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে দেশে ফিরবেন তারেক রহমান। কেন আওয়ামী লীগের এমন বিপর্যয়, যা বললেন আব্দুল হামিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের এক বিস্ময়কর ঘটনা। দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে 500 কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলামকে ফাঁসির নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সন্ধ্যায় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তার এই নির্দেশনায় দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেনাপ্রধান বলেন, রাষ্ট্রের অর্থ নিয়ে যারা খেলছে তাদের জন্য আর কোনো ধরনের দয়া বা ক্ষমা থাকবে না। আজকের সিদ্ধান্ত জনগণের দাবির প্রতিফলন। নাহিদ ইসলাম রাষ্ট্রীয় তহবিল থেকে 500 কোটি টাকা আত্মসাৎ করেছে। তদন্তে সব প্রমাণ পাওয়া গেছে। সেনা ট্রাইব্যুনালের রায় অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিগত 2 বছরে নাহিদ ইসলাম বিভিন্ন ভুয়া প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে দেশের বাইরে পাচার করেন। তার নামে ও পরিবারের সদস্যদের নামে মালয়েশিয়া, দুবাই ও কানাডায় একাধিক ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা হস্তান্তরের প্রমাণ মিলেছে। সাম্প্রতিক সেনা গোয়েন্দা সংস্থার তদন্তে এই কেলেঙ্কারির বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসে। তদন্তে বেরিয়ে আসে যে ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন, নারী উন্নয়ন প্রকল্প, কৃষি উদ্ভাবন তহবিল নামের কয়েকটি সংগঠনের নামে ভুয়া চুক্তি করে এই অর্থ তছরূপ করা হয়। এসব প্রকল্পের কোনো বাস্তব কার্যক্রম ছিল না, অথচ কাগজে কলমে দেখানো হয় কোটি কোটি টাকার বিনিয়োগ ও কর্মসংস্থান। গত সপ্তাহে সেনা আইনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মাত্র 5 দিনের মধ্যে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে বিচার সম্পন্ন করা হয়। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মেজর জেনারেল তানভীর ইকবাল রায়ে উল্লেখ করেন, এই অপরাধ শুধুই অর্থ আত্মসাৎ নয়, বরং রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও জনগণের সঙ্গে প্রতারণা। কোনোভাবেই এমন ব্যক্তির জন্য সমাজে স্থান হতে পারে না। রায় ঘোষণার পরে নাহিদ ইসলামকে সামরিক হেফাজতে রাখা হয়। তাকে রায়ের কপি পড়িয়ে শোনানো হলে তিনি প্রথমে চুপ থাকেন, পরে অঝরে কান্নায় ভেঙে পড়েন। সেনা চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এই রায়ের পরপরই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও দলের একাধিক সিনিয়র নেতা অপ্রকাশ্যভাবে জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছেন। অপরদিকে প্রধান বিরোধী দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, দেশের ইতিহাসে এই প্রথম দুর্নীতিবাজদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো। আমরা চাই এই উদাহরণ দেখে অন্যরাও সাবধান হবে। বাংলাদেশ আওয়ামী জোট ও প্রগতিশীল নাগরিক ফোরাম এক যৌথ বিবৃতিতে বলেছে, সেনাবাহিনীর এই সিদ্ধান্ত একটি ঐতিহাসিক মাইলফলক। যে দেশে জনগণের টাকা লুটের দায়ে কেউ শাস্তি পায় না, সেখানে এই রায় নতুন যুগের সূচনা। ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন এক বিবৃতিতে বলেছে, আমরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাই, তবে বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী হয়েছে কিনা সেটিও মূল্যায়ন করব। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রায়টি উদ্বেগজনক উল্লেখ করে বলেছে, মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। কঠোর শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু প্রাণদণ্ড মানবাধিকারের লঙ্ঘন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে সাধারণ জনগণের মাঝে এই রায় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এমনি তো হওয়া উচিত। অন্যদিকে অনেকে বলছেন, এই শাস্তি যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তবে সেটি হবে গণতন্ত্রের জন্য হুমকি। সেনাবাহিনীর অধীনে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতি এক নতুন বাস্তবতা সামনে নিয়ে এসেছে। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান কতটা কার্যকর হবে তা ভবিষ্যৎই বলে দেবে। তবে এই মুহূর্তে পুরো জাতি এক দমবন্ধ উত্তেজনায় অপেক্ষা করছে। নাহিদ ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা, আর তারপরে সেনাবাহিনী আরো কার বিরুদ্ধে অভিযান চালাবে। সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান।
পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে। বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রযোজনা হবে। এর আগে যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠকটি শুরু হয়। সকাল 10:30টায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে এক ব্রিফিং এ যৌথ বিবৃতি দেওয়া হয়। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে যৌথ বিবৃতি হয়। এতে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির। বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। যৌথ বিবৃতিতে আরো জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক আজ শুক্রবার লন্ডনের হোটেল ডরচেস্টারে স্থানীয় সময় সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত 2 ঘন্টার এই বৈঠকটি হবে 1-to-1। জানা গেছে, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা সহ অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও আসতে পারে আলোচনায়। বিএনপির বিভিন্ন পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট হলে দেশে ফিরবেন 17 বছর ধরে লন্ডনে নির্বাসনে থাকা বিএনপির আগামী দিনের এই কাণ্ডারি। ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের আজকের এই বৈঠকটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল তৈরি হয়েছে। সবার চোখ এখন লন্ডনের দিকে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বৈঠকটিকে বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। বিএনপি সহ রাজনৈতিক মহল আশা করছে এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে যে রাজনৈতিক মত দ্বৈততা রয়েছে সেগুলো কেটে যাবে। 4 দিনের সরকারি সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান তিনি। অন্যদিকে 2008 সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান, যিনি কার্যত এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই রীতিমতো ভেঙে পড়তে থাকে দলটির সাংগঠনিক কাঠামো। নানা ঘটনা পরিক্রমায় অন্তর্বর্তী সরকার দেশের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। কিন্তু এমন বিপর্যয় কেন নেমে এলো দলটির? এ নিয়ে দেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, আওয়ামী লীগের ভুল ছিল এবং এই ভুলেরই শাস্তি পাচ্ছে দলটি। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ। যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন। আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের। তিনি কাছের মানুষদের প্রায়ই বলেন, গত 16 বছরে আমাদের অনেক ভুল ছিল, তা না হলে এমনটা কেন হলো? ভুল ছিল বলেই আজকের এই পরিণতি। আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি। তিনি আক্ষেপ করে বলেন, 2012 সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি, সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশি দিন সায় দেবে না। বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগকে আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসনামলে টানা 10 বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ। বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আব্দুল হামিদের শ্যালক ডক্টর আনম নওশাদ খান। আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ। যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন। এই বিষয়ে তার শ্যালক নওশাদ খান বলেন, তিনি প্রায়ই বলেন, আমি একমাত্র অনেক কথা বলতাম, এজন্য অনেকে আমাকে পছন্দও করতো না। গত 7 মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন। প্রায় 1 মাস পর রোববার গভীর রাতে থাই এয়ারওয়েজের TG399 ফ্লাইটে তারা ফিরেছেও একই সঙ্গে।